আমরা দৈনিক ক্রাইম ডায়েরি পত্রিকা থেকে এসেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। আমি জেলা প্রশাসক নারায়ণগঞ্জ গত 17 নভেম্বর থেকে এই জেলায় কাজ করছি। মোটামুটি আমাদের একটা বিপ্লবোত্তর একটা দীর্ঘ সময় চলে যাওয়ার পর আমি এই 1.5 মাসের অভিজ্ঞতা যতটুকু দেখেছি যে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত একটা ভালো পরিবেশ আমি পেয়েছি। আসলে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আমি আসার আগে থেকেই দেখেছি, এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সবাই তো মোতায়েন আছে, সবাই তার মতো করে কাজ করছে এবং আমাদের কাজ যেটা আইন শৃঙ্খলা কমিটির সদস্য যারা তাদেরকে নিয়ে এবং এই আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে আমার তাদের সাথে একটা কোঅর্ডিনেশনের যে বিষয়টা আছে। আমরা আসার পর থেকে এখানে দুইটি বিষয় বেশি আলোচিত ছিল। একটা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয় এবং আরেকটা আছে আমাদের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী যদি কোনো কার্যক্রম থেকে থাকে। তো দুটা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের মাদকের যে টাস্কফোর্স আছে সেটা এবং পুলিশের যে আমাদের ডিটেকটিভ যে ব্রাঞ্চগুলো আছে তাদের মাধ্যমে আমরা মাদক নিয়ে বেশ কিছু কাজ করেছি। একই সাথে আমরা আমাদের এই যৌথ বাহিনীগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা বেশ কিছু মাদক সংক্রান্ত অভিযানের পরিচালনা করেছি। এর পাশাপাশি ছিল যে আমাদের আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা এবং প্রচুর পরিমাণে মিল ফ্যাক্টরি কারখানা এখানে আছে। তো এবং শ্রমিকদের যদি বেতন ভাতা বা কোনো অধিকার সংক্রান্ত কোনো বিষয় থাকলে তারা আন্দোলনে জড়িয়ে পড়ে অনেক সময়। তো আমরা এটা মালিক পক্ষ এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং শ্রমিক পক্ষ যারা আছে তাদের সাথে সবসময় একটা যোগাযোগ রক্ষা করি, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে এটা একদম পাবলিকলি আসার আগে যেন আমরা সেটা মিটিগেট করে ফেলতে পারি। অর্থাৎ রাস্তাঘাটে তারা যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি শ্রমিকরা না করে থাকেন সেটা আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের চেষ্টা করি। এখানে আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি যারা আছে তারা রেগুলারলি কাজগুলো করেন এবং কোনো ধরনের যদি কোনো শ্রমিক অসন্তোষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই সবগুলো বাহিনী থেকে আমরা রেসপন্স পাই। ফার্স্ট রেসপন্ডার থাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এরপরে আমাদের বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং আমাদের জেলা পুলিশ থেকে শুরু করে আমাদের ম্যাজিস্ট্রেট সবাই মিলে এগুলো অ্যাড্রেস করা হয় এবং তাদেরকে একটা আলোচনার টেবিলে একমত করা হয় এবং এটা আল্লাহর রহমতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা জেনেছি পরিবেশের মানকে যথাযথ না রেখেই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে কলকারখানা বেড়ে উঠছে এবং আপনাদের পরিবেশের যে দায়িত্বে আছেন উপপরিচালক, ওনার বক্তব্য অনুযায়ী জানলাম যে তাদের যথাযথ লোকবল কম থাকার কারণে তারা কাজটা পিছিয়ে যাচ্ছে এবং মানুষের ভিতরে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। সে আলোকে আপনি কি বলতে চান? ধন্যবাদ। এটা আপনারা যদি দেখেন আমরা দুইটা আঙ্গিকে এই কাজগুলো আসলে করতে চাই। প্রতিটা ঘটনারই দুইটা আঙ্গিক থাকে, একটা হচ্ছে জনসচেতনতা তৈরি করা এবং আরেকটা হচ্ছে আইনের প্রয়োগের বিষয়টি। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমরা গত কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি এটা করছি আর কি। মোবাইল কোর্টগুলো হচ্ছে, গতকালও আমরা একটা ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে এসেছি আর কি। তো আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান ম্যানুয়াল অনুযায়ী ইটিপি থাকার কথা তারা যেন ইটিপির ব্যবস্থা করে এবং যে সমস্ত প্রতিষ্ঠান পিউরিফাই করে হয়তো এই বজ্রগুলো নিক্ষেপ করা দরকার নির্ধারিত স্থানে তারা যেন করে, এই ব্যাপারে আমরা আইনগত ভাব থেকে আছে। পরিবেশের যে কথাটা বললেন তাদের যে লোকবলের যে অভাব সেটা আমরা ওয়াকিবহালিটা নিয়ে এবং তাদের সাথে আমরা ওই সীমিত সামর্থ্য নিয়ে আমরা যতটুকু পারি কাজ করার চেষ্টা করছি এবং এটা আপনারা উত্তর আরও বৃদ্ধি দেখবেন। এখন আমাদের হয়তো পুরো ফোকাসটাই নির্বাচন কেন্দ্রিক, তবে একবার নির্বাচনটা হয়ে গেলেই আমরা যে সামাজিক যে বিষয়গুলো বিশেষ করে পরিবেশগত থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো এগুলো আমরা এখনও করছি না, আমরা কিছু প্ল্যান করছি এবং নির্বাচনের পরপরই আমরা একটু বড় ড্রাইভ দেব এবং আমরা প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের লোকবলের যে ঘাটতি আছে সেই বিষয়টাও আমরা একটু তাদেরকে অবশ্যই এটা নিয়ে আমরা চেষ্টা করবো এবং সার্বিকভাবে যে বিষয়গুলো আছে অনেকগুলো ক্ষেত্র আছে কাজ করা, যথেষ্ট জায়গা আছে এখানে, যেহেতু অনেকগুলো মিল ফ্যাক্টরি এখানে আছে। আমাদের বেশ কয়েকগুলো প্রায় 3টা থেকে 4টার মতো নদী নারায়ণগঞ্জের ভিতর দিয়ে আছে, এখানে অনেক কাজ করার আসলে আছে। তো আমরা চেষ্টা করবো এই সবগুলো অ্যাড্রেস করে পরিবেশকে যতটুকু আমরা সহনীয় রাখতে পারি পরিবেশ দূষণের যে বিষয়টা এবং আইন শৃঙ্খলার যে বিষয়গুলো বললেন সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের রেগুলার হচ্ছে গিয়ে পুলিশ বিজিবি টহলটা হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের 7 থেকে 9টার মতো চৌকি প্রতিদিন কাজ করছে আমাদের পুরো জেলাতে এবং এগুলো আমরা চেষ্টা করছি যাতে এই চৌকিগুলোর মাধ্যমে তল্লাশির যে বিষয়টা এবং বিশেষ করে মোটরসাইকেল যেটা অবৈধ মোটরসাইকেল এবং তার মাধ্যমে যেহেতু এই ক্যারিয়ার হিসেবে তারা কাজ করে সেটা মাদক হতে পারে বা অন্যান্য যে আর্মস থেকে শুরু করে, এই জন্য আমাদের এই চৌকিগুলোতে তো আমাদের পদক্ষেপটা আছে এবং এটা কাজও দিয়েছে এবং এর বাইরে আমাদের যে ডেভিল হ্যান্ড 2 যে সেশনটা সেটাও চলছে এবং নারায়ণগঞ্জে ইতিমধ্যে বেশ গ্রেপ্তার হয়েছে এবং অস্ত্র উদ্ধারের যে বিষয়গুলো সেগুলোও চলছে আসলে। তো সার্বিকভাবে আমরা আশা করছি যে এখন পর্যন্ত যে নির্বাচন কেন্দ্রিক অথবা আইন শৃঙ্খলার যে বড় ধরনের যে সমস্যা সেটা আমরা এখন পর্যন্ত দেখছি না। আমরা প্রার্থীদের যে নিরাপত্তার বিষয়টা সেটা নিয়েও কাজ করছি। সার্বিকভাবে আমাদের একটাই চেষ্টা যাতে আমাদের আইন শৃঙ্খলার যে সার্বিক পরিস্থিতি সেটা যেন আমরা কন্ট্রোলে রাখতে পারি। সবগুলো বাহিনীকে নিয়ে আমরা একটা বিষয় জানতে চাই, বিগত সময়ে 19 সালের পর থেকে কোভিডের পরে রাজনৈতিক একটা পট পরিবর্তন, 24-এর একটি আন্দোলন, সবকিছু মিলে শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা অনিয়ম দেখা গেল। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, স্যানিটেশন ব্যবস্থা ভালো নেই,
শিক্ষার্থীদের উপর একটা প্রভাব পড়ছে, নেতিবাচক প্রভাব, এটার ব্যাপারে আপনাদের কোনো ভূমিকা আছে, পদক্ষেপ আছে? জি, আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রতিটা ডিস্ট্রিক্ট কিন্তু জয়েন করার পর একটা কর্মপরিকল্পনা দিতে হয়। তো এটা 3 বছর মেয়াদী সাধারণত করতে হয়, যদিও ডিসিরা হয়তো 2 থেকে নর্মাল সময় হয়তো 2-2.5 বছরের মতো কাজ করে, কিন্তু পরিকল্পনাটা দিতে হয় 3 বছরের, কারণ একটা ইম্প্যাক্টফুল চেঞ্জিংয়ের জন্য এই সময়টা দরকার। তো আমি জয়েন করার পরে যে আমরা কর্মপরিকল্পনাটা করেছি, এখানে প্রায় 16 থেকে 17টি পয়েন্ট আছে শুধু শিক্ষার উন্নয়নে। এই ধরনের কাজগুলো কীরকম? একটা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবকদের যে কোরিলেশনটা, এটা বাড়ানোর জন্য কিছু এখানে অ্যাক্টিভিটিস আছে। আমাদের শ্রেণীকক্ষের পাঠদানের যে মান উন্নয়ন, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের যে বিষয়গুলি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ডিবেটিং ক্লাব, এই বিষয়গুলো যেমন আছে, তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো দেখার জন্য নিরাপদ পানি থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে, পরিবেশমূলক, সচেতনতামূলক, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি বাচ্চাদের মধ্যে গড়ে তোলা, এই বিষয়গুলো আছে। এর সাথে আমাদের গার্লস যারা আছে তাদের জন্য আমরা স্পেশাল কিছু ধরেন হাইজিন মেনটেন করে কিছু যে আপনার ওয়াশ ব্লক, সেগুলোর বিষয় এখানে আছে। ঠিক একইভাবে আমাদের এই গার্জেনদের সাথে যে অভিভাবকদের সমাবেশগুলো আছে সেগুলো আছে, এখানে মাদক নিয়ে কাজ করার বিষয় আছে, এবং সার্বিকভাবে তাদের শিক্ষার প্রতি যে আপনার যে আগ্রহটা কমে কথাটা আপনার বললেন, যে বাচ্চাদের আগের এই কিছু পট পরিবর্তনের কারণে হয়তো পড়াশোনার প্রতি তাদের আগ্রহটা কিছুটা যেটা কমেছে, সেটা নিয়েও আমরা কাজ করছি, যাতে তাদেরকে আমরা আবার পড়ার টেবিলে ফিরিয়ে আনতে পারি। এবং বড় যেটা বিষয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। আপনারা জানেন যে পরীক্ষা পদ্ধতিতে এতদিন হয়তো ধরেন যে পরীক্ষা পদ্ধতিটা কিছুটা বিষয় ছিল, সেই জায়গাগুলোতে আমাদের ইনস্ট্রাকশনগুলো হয়েছে পরীক্ষাগুলো যাতে আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে দেখা যাবে যে বাচ্চাদের পড়ার প্রতি আরেকটা আগ্রহ তৈরি হবে। তার কারণ তখন তাদের এটা আসবে মনের মধ্যে যে ভালো পড়াশোনা ছাড়া আসলে ভালো ফলাফল হবে না, এই বোধটা আমরা তাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম করেছি এবং আরও করবো, এটা অব্যাহত থাকবে। সার্বিকভাবে আমরা পুরো জেলাতেই কাজ করার চেষ্টা করছি, যাতে সব জায়গায় আমরা এই শিক্ষা নিয়ে কাজ করতে পারি। তবে যে ঘটনাগুলো আপনারা বললেন যে বাচ্চাদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, তাদের হাইজিন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা সরেজমিনে গিয়ে কিন্তু কোনো স্কুলেই বিশুদ্ধ পানির যে একটা ব্যবস্থা, ওরা জানিয়েছে যে টিউবওয়েল তাদের আছে, এই পানিটাই তারা খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে, কিন্তু এটা ল্যাব টেস্ট কিংবা এরকম কোনো সার্টিফাইড করা না। তো সেই জায়গা থেকে ঝুঁকি থাকে কিনা? হ্যাঁ, যদি আমরা চেষ্টা করবো, আপনারা যে ভালো একটা প্রসঙ্গ তুলেছেন, ধন্যবাদ আপনাদেরকে, যে বাচ্চার পানি যেগুলো খাওয়া হচ্ছে সেগুলো মানসম্মত কিনা, এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। এবং থ্যাঙ্কস টু ইউ যে এই বিষয়টা তুলেছেন। আমরা খুব তাড়াতাড়ি এটা ইনশাল্লাহ চেষ্টা করবো। যে আমাদের প্রাথমিক পর্যায়ে প্রায় 500টির মতো স্কুল আছে এবং মাধ্যমিক পর্যায়ে প্রায় 62 থেকে 65টির মতো স্কুল আছে। আমরা এটাতে অবশ্যই উদ্যোগ নিব, যাতে করে আমরা অন্তত টেস্ট করে দেখি যে বাচ্চাদের খাওয়ার পানিটা ঠিক আছে। এইটা উদ্যোগ আমরা খুব তাড়াতাড়ি নিব। যে স্কুল কেন্দ্রিক শারীরিক চর্চার পাশাপাশি কৃষি উৎপাদন ভিত্তিক যে শিক্ষা চর্চাটা দেখিনি আমরা, যতটুকু গিয়েছি। এটা তো এখন পর্যন্ত আপনি যেটা বললেন যে এই যে ধরেন যে প্রকল্পটার কথা বললেন, সেটা এখনো পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে। এটা হয়তো সরকার এক সময় হয়তো করবে। আপনারা আগের বারে যে আপনার কারিকুলামগুলো দেখেছেন, সেগুলোতে কিন্তু বাচ্চাদের বিষয়গুলো কিন্তু ছিল স্কুল কেন্দ্রিক, তাদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার যে বিষয়গুলি, রান্নাবান্না থেকে শুরু করে তার নিজের যত্ন নেওয়া থেকে শুরু করে তার যে হিউম্যান বিং হিসাবে তার যে রেসপন্সিবিলিটিগুলো, সেগুলো দেখানো। তো এগুলো সরকার টাইম টু টাইম আমাদের কাছে ইনস্ট্রাকশন দেয়, সেই অনুযায়ী আমরা আসলে বাস্তবায়ন করি। আপনি এগুলো যেগুলো বললেন, এগুলো ইনোভেশনের বিষয়। ইনোভেশন জেলা প্রশাসক হিসেবে আপনার ব্যক্তিগত কোনো আকর্ষণ আছে কিনা? অবশ্যই আকর্ষণ আছে। শিক্ষা কেন্দ্রে কাজ করা নিয়ে আমার যথেষ্ট আগ্রহ আছে এবং ইনশাল্লাহ আমরা করবো। আমরা ইতিমধ্যেই আমি যেটা বললাম আপনাকে, কর্মপরিকল্পনার অংশ হিসেবে এগুলো আছে। আমার দায়িত্ব নেওয়ার পরই এটা করা হয়েছে। আমরা দায়িত্ব নিয়েছি 17 তারিখে, আমরা পরের মাসের 10 তারিখের ভিতরে আমরা আমাদের কর্মপরিকল্পনা জমা দিয়েছি। এগুলোর মধ্যে এই বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আপনি বলছেন, যে বাচ্চাদের বাগানের পরিচর্যা করা, তাদের গাছ লাগানোতে উৎসাহিত করা, এগুলো আসলে ধরেন যে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা স্থানীয়ভাবে যতটুকু মেকআপ করতে পারি। সবগুলো স্কুলের তো সমান সামর্থ্য নেই। কোনো স্কুলের দেখবেন যে হয়তো তাদের সামর্থ্য ভালো আছে, সেগুলোতে একরকমের হবে, যেগুলোতে সামর্থ্য নাই সেগুলোতে আমরা ইন্টারভেন করবো। কিন্তু ওই স্কুলগুলোর যে ম্যানেজমেন্ট কমিটি প্লাস জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই মিলেই আমরা এই ধরনের কিছু কাজ করব, যাতে প্রতিটা স্কুলের বাচ্চারা অন্তত নতুনত্ব পায়, নতুনভাবে তারা এটুকু শিখতে পারে যে প্রথাগত যে বিদ্যা বা পুঁথিগত যে বিদ্যা, তার বাইরেও যাতে সামাজিক দিক হিসেবে তাদের যে ভূমিকাগুলো আছে, অথবা প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত জ্ঞান লাভের জন্য তাদের যে কাজগুলো আছে, এগুলো আমরা হয়তো যে রিজিয়ন, বাচ্চাদের চাহিদা, তাদের ক্যাপাসিটি, তারপরে তাদের সামাজিক অবস্থান বা ওই এলাকার রিকোয়ারমেন্ট, এগুলো সব বিবেচনায় রেখে আমরা প্রতিটি স্কুল ভিত্তিক আলাদা আলাদা প্ল্যান করছি আমরা, এবং সেই অনুযায়ী আমরা বাস্তবায়ন করবো। যে কলকারখানার যে বর্জ্য ব্যবস্থাপনা, আমি এটা নিয়ে কথা বলেছি ইতিমধ্যে, যে আমাদের গতকালও কিন্তু আমরা একটা ফ্যাক্টরি শুধু এই দূষণের কারণে আমরা কিন্তু সিজ করে এসেছি। তো এই বিষয়গুলো যেটা হবে যে আপনার কোনো প্রতিষ্ঠানের ইটিভি থাকতে হবে, ম্যানুয়াল অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে তার শোধনাগারের ব্যবস্থা করতে হবে এবং নির্ধারিত জায়গায় তার বর্জ্যগুলো অপসারণ করতে হবে।
এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং আপনারা আরও জোরালোভাবে কাজগুলো দেখতে পাবেন। আমরা আশা করছি যে আমরা শহরের দূষণের মাত্রা আমরা যতটুকু পারি কমিয়ে আনার চেষ্টা করছি এবং এটা অব্যাহত থাকবে। আর ইট ভাটার যে অব্যবস্থাপনা, পরিবেশের ছাড়পত্র, ফায়ারের ছাড়পত্র 24-25 নাই, তারপর তাদের কার্যক্রম চলমান আছে। হ্যাঁ, এটা নিয়ে অলরেডি আমরা এটার উদ্যোগ নিয়েছি আমরা, যে তাদের একদমই লাইসেন্স নেই বা যাদের নবায়ন হয়নি, খুব শীঘ্রই আমরা তাদেরকে ব্যবস্থা করব। তো এগুলো আমরা তো ম্যাজিস্ট্রেট তো আমরা সুমোটো হয়ে করছি, আমরা নিজেদের উদ্যোগে আমরা এইগুলো করবো। এর বাইরেও যদি স্পেসিফিক কোনো কমপ্লেন আমাদের কাছে আসে যে কোনো ভাটা এরকম হচ্ছে, তাহলে আমরা সেটার সাথে সাথে অ্যাড্রেস করবো। তবে এখন যেটা আমরা হচ্ছে, আমরা ম্যাজিস্ট্রেট নিউজ উদ্যোগে আমরা নিয়োগ করেছি, যাতে তারা দেখবে যে লাইসেন্স নবায়ন অথবা ইটের যে চিমনি পোড়ানোর যে বিষয়গুলি অথবা কাঠ পোড়ানোর যে বিষয়গুলি, সেগুলো আমরা খুব দ্রুত আইনের আশ্রয় নিয়ে আসবো। জি, আপনাকে ধন্যবাদ।